আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। জুলাই গণহত্যার বিচারে স্বচ্ছতার তাগিদ, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি প্রতিজ্ঞাবদ্ধ, মন্তব্য সিইসির। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে চিকিৎসার সুপারিশ সংস্কার কমিশনের। বিক্রয় প্রতিনিধিদের গতিবিধি নিয়ন্ত্রণের তাগিদ, কোম্পানির প্যাডে প্রেসক্রিপশন নয়। রাতে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। রাজনীতিকীকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল উৎস, মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। গণমাধ্যমের সমর্থন না পেলে শেখ হাসিনা গণহত্যার সাহস পেত না। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ভোট কখন হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। তবে সংস্কারও গুরুত্বপূর্ণ। জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের আলোচনায় এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার হওয়া উচিত, তবে তা হতে হবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখে। রাখাইনে করিডোর দেয়ার চাইতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের সময় যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের চাপ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে জামাত। বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হওয়া উচিত এমন প্রশ্ন করা হয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে। তিনি বলেন, তারা চান আন্তর্জাতিক মানের নির্বাচন, তবে সময় নিয়ে চাপ দেবে না ইইউ। দেখুন, বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করব, তবে কখন তা অনুষ্ঠিত হবে তা নিয়ে কোনো পক্ষকেই আমরা চাপ দেব না। এ সময় রাষ্ট্রদূত কথা বলেন জুলাই গণহত্যা নিয়েও। তিনি বলেন, ওই হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে একটি সরকারের পতন হয়েছে, তবে ওই আন্দোলন দমাতে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, তবে তা যেন আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে সরকারকেই। রাষ্ট্রদূত বলেন, রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর দেওয়ার যে আলোচনা উঠেছে সেটা পর্যবেক্ষণ করছে ইইউ। এই মুহূর্তে জাতিসংঘের পক্ষে এটা বাস্তবায়ন কঠিন, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের ফেরত পাঠানো। রাখাইনে করিডোর নিয়ে আলোচনার বিষয়টি আমাদের নজরে এসেছে। জাতিসংঘ হয়তো রোহিঙ্গাদের মানবিক সহায়তা করতে চায়। আমার মনে হয় করিডোরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা কোথায় ভালো থাকবে সেই বিষয়টিতে গুরুত্ব দেয়া। তিনি বলেন, নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে বিতর্ক হচ্ছে। বাংলাদেশের বাস্তবতার নিরিখে এটার সমাধান হওয়া উচিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এবার আর রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতি তুলে ধরে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশনা দেন তিনি। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না।
সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। সুতরাং আমার তো অ্যাডভান্টেজটা আছে। কমিশনের সদস্যদের মতামতের ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। স্থানীয় সরকার ভার্সাস এটা, এই ডিবেটটা আগেও ছিল, পলিটিক্যাল লেভেলে এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলোর কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখব। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই, ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে, ওপেনের ভিত্তিতে নিয়ে নেই। 5 জন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐকমত্যে পৌঁছেছি, সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গেও কথা বলেন সিইসি। আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি। ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, অন্য কর্তৃপক্ষের ব্যাপার। অনুষ্ঠানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, 24 ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারদের হাসপাতালে উপস্থিতি, জেনেরিক ওষুধের দাম কমানো এবং 20% অতি দরিদ্র মানুষকে সরকারি বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান কমিশন প্রধান। এ সময় হাসপাতালে ডাক্তারদের সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাক্ষাৎ বন্ধ করারও সুপারিশ করা হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। পরে ব্রিফিং করে কমিশন। এ সময় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, 24 ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারদের সেবাদান, রিপ্রেজেন্টেটিভদের মেডিকেলে প্রবেশ ও ডাক্তারদের উপহার প্রদান নিষিদ্ধ করা, বেসরকারি হাসপাতালে সেবা ও টেস্টের মূল্য নির্ধারণ করে দেওয়ার সুপারিশের কথা জানানো হয়। ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এছাড়া অতি দরিদ্র 20% রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান, রোগীদের অভিযোগ নিষ্পত্তি করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা এবং 90 দিনের মধ্যে তা নিষ্পত্তি করা, সহিংসতা রোধে মেডিকেল পুলিশ গঠনেরও সুপারিশ করা হয়। সংবিধান সংশোধন, এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করতে স্বাস্থ্য কমিশন আইন, হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন সহ 7টি আইন করারও প্রস্তাব করা হয়েছে। কম মূল্যে ওষুধ পেতে ক্যান্সার সহ অত্যাবশ্যকীয় কিছু ওষুধের উপর থেকে ভ্যাট প্রত্যাহার, স্বাস্থ্য খাতের জিডিপির 5% ও বাজেটের 15% বরাদ্দ দেয়া এবং এখন থেকে 25% জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা, 5 বছরের মধ্যে 100% উন্নতি করারও সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন সদস্যরা। দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র, তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন। প্রত্যেকের এনআইডি থাকতে হবে, তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা। বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত ক্যাডারে রূপান্তরের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য খাতে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনের প্রয়োজনীয়তার কথা জানান কমিশন সদস্যরা। একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা দেশেই পাইতে পারে, দেশের বাইরে এন্টাইটেল না। এখন আইনের প্রয়োগ ঠিক মতো হলেই হলো। যে দেশের প্রেসিডেন্ট চেক আপ করতে শুধু বাইরে যায় না, ওইটা আবার পাবলিক অ্যানাউন্সমেন্ট করে দেয়। শুধু এই ব্যাপারে আপনারা কথাটা তুলবেন। সংস্কার কমিশনের সুপারিশে মানহীন মেডিকেল কলেজ বন্ধ, জেলা পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালু করা, হটলাইন হেলথ কার্ড তৈরি করার প্রস্তাব করা হয়েছে। দেশের 8,000 মানুষের মধ্যে জরিপ পরিচালনা করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও মতবিনিময় করে স্বাস্থ্য খাতের সমস্যা ও সমাধানে এসব সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাতে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন খালেদা জিয়া। সাথে থাকবেন 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান ও শর্মিলা রহমান সহ
ব্যক্তিগত চিকিৎসকরা, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুর 1:30টায় বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। এ সময় প্রিয় নেত্রীকে বিদায় জানাতে লন্ডনের বিভিন্ন সড়কে অবস্থান নেবেন হাজারো নেতাকর্মী। বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে প্রস্তুতি ছিল। আমাদের নেত্রী সেই রেসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট, এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশের সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী এবং মুসলিম উম্মার কাছে দোয়া চেয়েছেন। ইতোমধ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনার সবকিছু অবহিত হয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার লন্ডন সময় 4:10 হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে। দোহায় ঘণ্টাখানেক যাত্রা বিরতির পর মঙ্গলবার সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দেশে দলীয় প্রধানকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের মহাসচিব জানান, খালেদা জিয়াকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নেতাকর্মী সমর্থকরা। তবে SSC পরীক্ষা থাকায় রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি না করতে নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। এদিকে পরিচ্ছন্নতা শেষে পুরোপুরি প্রস্তুত বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে মঙ্গলবার অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারেন হজ যাত্রী, SSC পরীক্ষার্থী সহ কর্মজীবীরা। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প সড়ক ব্যবহার সহ 10 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, DMP। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সড়কে অবস্থান না করে ফুটপাথে থাকার অনুরোধ জানিয়েছে DMP। নির্দেশনায় আরও বলা হয়, অতিরিক্ত যানজট এড়াতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে CNG, অটোরিকশা ও মোটরসাইকেল। সব আন্তনগর ট্রেন টঙ্গী এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে 2 মিনিট করে থামবে। ডিএমপির অনুরোধে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ সেনানিবাসের ভেতরের সড়কে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হালকা যানবাহন গমনাগমনের অনুমতি দিয়েছে। রাজনীতিকীকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল উৎস বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের গড় হিসাব ফিলিস্তিনের গণহত্যাকে হার মানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের সমর্থন না পেলে শেখ হাসিনা এত মানুষ মারার সাহস পেত না। রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফ্যাসিবাদী শাসন আমলে সাংবাদিক হত্যা ও নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে বলা হয়, গত 15 বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ পিছিয়েছে 44 ধাপ।
2009 থেকে 2024 জুলাই পর্যন্ত খুন হয়েছেন 61 জন এবং নিপীড়নের শিকার হয়েছেন 3588 জন সাংবাদিক। এসব হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে গত 15 বছরে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানান সিনিয়র সাংবাদিকরা। এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের অনুরোধ জানাচ্ছি। ফ্যাসিবাদ ও গণমাধ্যম একসাথে চলতে পারে না জানিয়ে সাংবাদিকরা বলেন, কারো করুণার উপর নির্ভর করলে গণমাধ্যম কখনো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আবার যে ফ্যাসিবাদ আসবে না তার গ্যারান্টি কি আছে? সরকারের সিস্টেম হতে হবে, ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন না। জুলাই অভ্যুত্থানকে অনেক গণমাধ্যম স্বীকার করে না জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এখনো অনেক গণমাধ্যম ও সাংবাদিকরা অপসাংবাদিকতার সাথে যুক্ত। এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না। 19 জুলাই থেকে 5 আগস্ট গড় হিসাব করেন, প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি 100 জনের 70 থেকে 100 জন লোককে মেরে ফেলছে। এই তীব্রতা কখন আসে? যখন একটা ব্যক্তি, একটা পরিবার, একটা গোষ্ঠী একটা সম্মতি উৎপাদন করতে পারে সোসাইটিতে, সমাজে, এবং এই সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম। এই অর্থে রাজনীতিকরণ, পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শত্রু। অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করবে না, তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। লঞ্চিতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিচারের জন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। রোববার থেকে একাডেমিক কার্যক্রম চালু হলেও শুরু হয়নি ক্লাস। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচারে না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার পূর্ব ঘোষণায় অটল থাকার ঘোষণা দিয়েছে কুয়েটের শিক্ষকরা। অন্তর্বর্তী ভিসির আহ্বানে এক বৈঠকের পর একথা জানায় শিক্ষক সমিতি। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। সকালে সার্বিক পরিস্থিতি নিয়ে সকল শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সভা করেন অন্তর্বর্তী উপাচার্য ডক্টর হযরত আলী। ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে তাগিদ দেন তিনি। আমাদের এখন লক্ষ্য যে আজ আর্লি আজ পসিবল ক্লাস শুরু করা, এবং সেটা লক্ষ্যে আমি এখন তোমরা আছো, আমি সবাইকে বলবো যে আমাদের কম্প্রোমাইজিং টেন্ডেন্সি নিয়েই এগোতে হবে, কারণ উভয় পক্ষই আহত, সবারই ক্ষোভ আছে, সবারই বলতে পারো যে দাবি আছে। ফেব্রুয়ারির ঘটনায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। কবে নাগাদ তাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে এ নিয়ে সংশয় তারা। তো এখন দেখা যায় ওরা সবাই আমাদের থেকে আগে গেছে। প্রতিটা বেসিকে অনেকের পরীক্ষা আটকে আছে, ক্লাস হচ্ছে না, তো সেশন জট হচ্ছে। দেখি যে আজকে ক্লাস হয় কি হয় না এখনো ঠিক মতো জানি না। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দ্বৈত এনআইডি কার্ডধারীদের ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ। এখন পর্যন্ত 500-রও বেশি দ্বৈত এনআইডির তালিকা রয়েছে কমিশনের কাছে। এমনটা জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। এ সময় মহাপরিচালক আরও বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8 দেশের প্রবাসী ভোটার তালিকা রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে কানাডাতে। ডাবল এনআইডি, তো ডাবল এনআইডির ব্যাপারে কমিশনের একেবারে পরিষ্কার সিদ্ধান্ত যে প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল, এবং আমাদের কাছে এই পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি তাতে প্রায় 500 প্লাস আমাদের কাছে এই ডাবল এন্ট্রি আছে। আমরা এই রোহিঙ্গাদেরকে কোনোভাবেই অথবা বিদেশিদেরকে আমাদের ডেটাবেসে আমরা প্রবেশ করতে দিব না। আর যদি ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে তো সেগুলো আমরা যে নিয়ম আছে সেই নিয়মে আমরা বাতিল করব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কৃষি নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, আগের সরকারের আমলে ব্যয় করার প্রতিযোগিতা ছিল। রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতির সম্মেলনে কৃষি উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, কিছু আমদানিকারক ও বিদেশি কোম্পানি সিন্ডিকেট করে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে। শরফুল আলমের রিপোর্ট।
কৃষি নির্ভর দেশে প্রতিনিয়ত কমছে কৃষি জমির পরিমাণ। চাহিদার বিপরীতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টায় কৃষকরা। তবে কীটনাশক আমদানি ও ব্যবহার বিধি না জানার কারণে এ খাতে হয়রানিও বাড়ছে। ট্রেড অফ কোনটা করব? সম্মেলনে কৃষিবিদরা বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে বালানাশক আমদানি কমিয়ে স্থানীয় শিল্পকে অগ্রাধিকার দিতে হবে। ফিনিশ প্রোডাক্টের মধ্যে এগুলো 99% এই জিনিসগুলো নিয়ে পানি দিয়ে এগুলো আমরা আমদানি করে নিয়ে আসছি, অথচ আমরা যারা উৎপাদন করি তাদেরকে জিরো দেওয়া হয়েছে, আর অন্যান্য উপাদান আমরা 35% ট্যাক্স দিয়ে আমাদের আনতে হচ্ছে। ফলে এখানে উৎপাদনটা লাভজনক হচ্ছে না এবং এটা আমদানিটাই নিরাপদ হচ্ছে। যারা এখানে বিনিয়োগ করেনি, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে নাই, যারা অবকাঠামো করে নাই, যারা মেশিন দেয় নাই, দক্ষ জনবল নাই, যার ল্যাবরেটরি নাই, যেটা লাইসেন্স পাওয়ার জন্য প্রি রিকুইজিশন যেগুলো সেগুলো কোনো কিছুই রিকোয়ারমেন্ট মিট না করে তারা এখানে কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। গরু ছাগল আমাদের রেডি আছে, আমাদের প্রায় 22 লক্ষের মতো উদ্বৃত্ত আছে। তো কাজে কোনোভাবে আমরা আমদানির পক্ষে না, কিন্তু আমাদেরকে চাপ দেয় কোনোভাবেই না। এটা আমি মনে করি যে এটার জন্য চাপ সৃষ্টি করা হয়, সেই চাপটা কিন্তু এখন অ্যাম্বাসেডাররা চলে আসে এবং তারা এসে আমাদের উপর কথা বলে। কৃষিবিদরা বলেন, কৃষি জমি রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আলাদা বিশেষায়িত কমিশন গঠন করতে হবে। আন্তঃমন্ত্রণালয় সভা হয়ে গেছে, আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। এই যে এন্টায়ার ফুড বাস্কেটের ভ্যালু প্রায় 30 লক্ষ কোটি টাকা, এটা থেকে যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া এবং এই সম্পদের যে একটা ফেয়ার ডিস্ট্রিবিউশন টু দি পপুলেশন, হাউ ডু ইউ ডু দ্যাট? এইখানে syndications of fair mind and syndication of fair policies দরকার। কৃষি খাদ্য সহ সরকারের বিভিন্ন সংস্থায় তথ্যের গরমিল সংশোধন করার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। এই প্রোগ্রামটা সপ্তাহ 10 দিন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার 2025 অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত এই সেমিনারে 2024 সালের বিমান উড্ডয়নের কার্যক্রম এবং এই সংক্রান্ত সকল ঘটনার বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত এয়ার ক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলার সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞতা ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান তিনি। এবছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান সেনাগণ উপস্থিত ছিলেন। দেশ ও শ্রমিকদের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বায়রার সদস্যরা। রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। তাদের অভিযোগ, একটি কুচক্রী মহল প্রতিপক্ষ দেশের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংসের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ সময় সদস্যরা বলেন, সরকার যে পদ্ধতিতে শ্রমবাজার উন্মুক্ত করবে তা যথাযথভাবে অনুসরণ করে কর্মী পাঠাতে সর্বোচ্চ সহায়তা দেবে রিক্রুটিং এজেন্সিগুলো। তারাও চায় শ্রমবাজার উন্মুক্ত হোক, আমরাও চাই শ্রমবাজার উন্নত হোক, কিন্তু শ্রমবাজার উন্মুক্ত হইতে হলে তাদের একটা দাবি হলো তারা সিন্ডিকেট, আর আমাদের দাবি হলো আমরা সিন্ডিকেট চাই না, সবাই যার যার মতো ব্যবসা করে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে এবং যারা প্রায় বাংলাদেশে 14 কোটি টাকা, তাহলে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। 12 জনের দুদিকে মামলা চলছে, 100 জনের এগেইনস্টে মামলা চলছে, সেই একই পদ্ধতি, সেই একই দুর্নীতির একটা আখড়া, সেই পদ্ধতি কি করে এই সরকার অনুমোদন করতে পারে? আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আধুনিক ও শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নেতৃত্বের জন্য নিজেদের গড়ে তুলতে নতুন যোগ দেয়া ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। 1 বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে মাসব্যাপী ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় ব্যাংকটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে দায়িত্বশীলতার সাথে কাজ করতে এমটিওদের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান আমির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
তৌহিদ সিদ্দিকী সহ শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 48 রানে 5 উইকেটে হারিয়ে 16 ওভারের মধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। সেই বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। তাতে 34 ওভার 3 বলে 147 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। মূলত 8 নম্বর ব্যাটার ডিন ফক্সক্রফটের 72 রানের ইনিংসে মান বাঁচানো সংগ্রহ করে নিউজিল্যান্ড। 3টি করে উইকেট নেন তানফির এবং খালেদ। জবাবে 27 ওভার 2 বলে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। 42 রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া 38 রান আসে এনামুল হকের ব্যাটে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। জুলাই গণহত্যার বিচারে স্বচ্ছতার তাগিদ, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি প্রতিজ্ঞাবদ্ধ, মন্তব্য সিইসির। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে চিকিৎসার সুপারিশ সংস্কার কমিশনের। বিক্রয় প্রতিনিধিদের গতিবিধি নিয়ন্ত্রণের তাগিদ, কোম্পানির প্যাডে প্রেসক্রিপশন নয়। রাতে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা। রাজনীতিকীকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল উৎস, মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। গণমাধ্যমের সমর্থন না পেলে শেখ হাসিনা গণহত্যার সাহস পেত না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।